মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে মঞ্চে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তখন মুহুর্মুহু করতালি। তারেক রহমান এগিয়ে যাচ্ছেন মঞ্চের দিকে। কাঙ্ক্ষিত বাংলাদেশের সূচনা হচ্ছে এই মঞ্চে। খোলা আকাশের নিচে রচিত হয় নতুন এক অধ্যায়। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার এই মুহূর্ত শুধু তারেক রহমানের কাছেই নয়, গোটা জাতির কাছেই বহু প্রতীক্ষার। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য। এত আয়োজনের মাঝেও শূন্যতা। সবই আছে, তবু যেন কিছুই নেই। তোমার শূন্যতা কতটা গভীর মা। এই দক্ষিণ প্লাজায় 1.5 মাস আগে মমতাময়ী মাকে চিরবিদায় জানাতে এসেছিলেন তারেক রহমান। সেদিন তার সাথে ছিল কোটি জনতা। বিদায় দেব না মা, এই যাত্রার দেশবাসী নির্বাচনেও প্রমাণ করেছে বেগম খালেদা জিয়ার আত্মত্যাগ কখনো ভুলবে না। উপর থেকে হাসবে তুমি সকাল সন্ধ্যা ভোর। উপর থেকে মা ঠিকই হয়তো দেখছেন তার ছেলেকে দেশবাসী কত কত সম্মান দিয়েছে। মায়ের কাছে এর চেয়ে বড় খুশির আর কি হতে পারে? কিন্তু মা যে পাশে নেই। সন্তান হিসেবে তারেক রহমানের এই আক্ষেপ যে কেউই অনুভব করতে পারেন। তবে ভেতরের কষ্ট চেপে রাখার সীমাহীন সক্ষমতার প্রমাণ বহুবার বারবার দিয়েছেন তারেক রহমান তার শুভাকাঙ্ক্ষীদের কাছে। তুমি জানলে যেতে হয়তো জনতার আস্থার মর্যাদা রক্ষায় সেই উন্মুক্ত ময়দানেই শপথ নিলেন তারেক রহমান। তারেক রহমানের প্রতি মানুষের ভালোবাসা এবারই প্রথম নয়। এই তো সেদিন 300 ফিটের অভ্যর্থনার জনসমুদ্র। 25-এর প্রত্যাবর্তন শুধু একজন রাজনৈতিক নেতা তারেক রহমানের দেশে আসা নয়। এই ফেরা ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন জাতির ভাগ্যাকাশে যেন নতুন ভোরে সোনালী সূর্যোদয়ের মতোই। সতেরো বছর পর দেশের মাটিতে তারেক রহমান প্রথম শুভেচ্ছা জানিয়েছিলেন বিমানবন্দরের রানওয়েতে দায়িত্ব পালনকারীদের। বিমান থেকে নামার মুহূর্তে দুই পাশে থাকা মানুষগুলো বাদ যায়নি তার নজর থেকে। 25 ডিসেম্বরের অভ্যর্থনা মঞ্চে 17 মিনিটের বক্তব্য যেন আগামীর বাংলাদেশ গড়ার দিক নির্দেশনার দলিল। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, কঠোর পরিশ্রমের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতা, এই সবই তারেক রহমান ধারণ করেন। হে একমাত্র সাহায্যকারী, আপনি যদি আমাদেরকে রহমত দেন তাহলে আমরা এই দেশের মানুষ কঠোর পরিশ্রম করার মাধ্যমে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। প্রিয় ভাই বোনেরা, আজ আসুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে ইনশাআল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে, আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। সেদিন মায়ের কাছে হাসপাতালে যাওয়ার আগে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানানোর ঘটনা তারেক রহমানের নেতৃত্বের অতুলনীয় গুণাবলী হিসেবে উল্লেখ করেন সারা দেশ থেকে আসা সাধারণ মানুষও। আপনাদের সকলের কাছে দোয়া আছে, আবারও সকলকে যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে যে কোনো বিশৃঙ্খলাকে পরিহার করে ধৈর্যের সাথে মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাকে এইভাবে বরণ করে নেওয়ার জন্য। 17 বছর আগে যুক্তরাজ্য যাওয়ার আসল ঘটনা তরুণ প্রজন্মের অনেকের কাছে নেই সঠিক তথ্য। কোন বাস্তবতায় সেদিন বিদেশে নিয়ে যাওয়া হয়েছিল তারেক রহমানকে? 2007 সালের 7 মার্চ আটক করা হয় বিএনপির সে সময়ের সিনিয়র যুগ্ম মহাসচিব, সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে। এরপর
একের পর এক কাল্পনিক অভিযোগ সাজিয়ে 7টি মামলা দায়ের করে বিতর্কিত 111 সরকার। তারেক রহমানকে গ্রেপ্তারের পর প্রথম মামলায় আদালতে হাজির করার সময়ও তাকে দেখা গেছে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক। ষড়যন্ত্রমূলক সেই মামলাগুলোতে লাগাতার রিমান্ডে নেয়ার এক পর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তারেক রহমান। এমন পরিস্থিতিতেও বারবার আদালত ও কারাগারে টানাহেঁচড়া করা হয় তারেক রহমানকে। প্রথম দিকে মারাত্মক অসুস্থ অবস্থায়ও প্রিজন ভ্যানে করে আনা নেয়া করা হয়। এক পর্যায়ে হাঁটাচলা ও নড়াচড়ার সক্ষমতা হারালে অ্যাম্বুলেন্সে করে চলে আনা নেওয়া। সে সময় তারেক রহমান রিমান্ড শুনানিতে আদালতকে জানিয়েছিলেন, রিমান্ডে নিয়ে তাকে অমানবিক নির্যাতন করা হয়েছে। কালো কাপড়ে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে নির্যাতন করা হয়। এতটাই অমানবিক নির্যাতন করা হয় যে তাকে শারীরিকভাবে অক্ষম করে দেওয়া হয়। এক পর্যায়ে ভর্তি করা হয় পিজি হাসপাতালের প্রিজন সেলে। সে সময় তারেক রহমানের এই যন্ত্রণাকাতর চেহারা আর নড়াচড়া করতে না পারার কষ্ট দেখে বিস্মিত হয় গোটা জাতি। তারেক রহমানের জীবন বাঁচাতে এক পর্যায়ে তখনকার সরকার গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বাধ্য হন সাংবাদিক সম্মেলন করতে। উনি তো বাথরুমে যান, সেটা তো ওনার তো অ্যাসিস্ট্যান্স লাগে, মানে যখন বেডে ধরে বা অন্য কিছুর মধ্যে ধরে ওনাকে বাথরুমে যেতে হয়। এবং আমার চিকিৎসকরা যা বলেছেন তাতে উনি নামাজ পড়েন, কিন্তু চেয়ারে বসে উনি নামাজ পড়েন, কারণ ব্যান্ড হওয়া, উনি এখনো ব্যান্ড হতে পারেন না। তারা জানান, তারেক রহমানকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে না পাঠালে তাকে হয়তো আর সুস্থ করা সম্ভব নাও হতে পারে। এটা যদি অ্যাক্সিডেন্ট ঘটে সেই দায়িত্ব যেন আমার উপর সম্পূর্ণ না আসে, এই জন্য তো আপনাদের সাথে এত স্বর্ণপূর্ণ হচ্ছে, আপনাদের কাছে জানাচ্ছে। বিনয়ভাবে সরকারকে জানানো হচ্ছে যে ওকে ট্রিটমেন্টের জন্য একটু বাইরে পাঠান। একটা ফিজিক্যাল ডিসেবিলিটি ওনার তো আছে, কাজেই উনি নর্মাল মুভমেন্ট করার মতো অবস্থাতে তো উনি নাই। যদিও আমাদের এখানে দীর্ঘদিন আমরা চিকিৎসার কোনো ত্রুটি আমাদের হয় নাই। আংশিক পঙ্গু হয়ে যাবে, দুর্বল হয়ে যাচ্ছে আর কি। এরপর 2008 সালের 3 সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তারেক রহমান। আর মা খালেদা জিয়াও কারামুক্ত হয়ে দেখা করতে পিজি হাসপাতালে ছুটে যান ছেলে তারেক রহমানের কাছে। ছেলের এই মৃত্যুশয্যা দেখে কান্নায় ভেঙে পড়েন মা বেগম খালেদা জিয়া। এরপর চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হয় বিএনপির তখনকার সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে। তখনও যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি। বিমানবন্দরে নেয়া এবং যুক্তরাজ্যে পৌঁছানোর পর তারেক রহমানের শারীরিক অবস্থা দেখে আবেগাপ্লুত হন দলের নেতাকর্মী সহ প্রবাসী বাংলাদেশিরাও। বিমানবন্দরে যখন তারেক রহমানকে হুইল চেয়ারে করে নেওয়া হয়, সে সময় দেখা যাচ্ছিল তার মাথায়, হাতে ও পায়ে ব্যান্ডেজ লাগানো ছিল। শেষ পর্যন্ত আদালত থেকে সবগুলো ভুয়া মামলায় জামিন নিয়ে তখনকার সরকার গঠিত মেডিকেল বোর্ডের সুপারিশ আদালতের অনুমতিতেই যুক্তরাজ্যে চিকিৎসার জন্য গিয়েছিলেন তারেক রহমান। কিন্তু এর পরবর্তী দিনগুলোতে তরুণ প্রজন্মের কাছে নানা রকম মিথ্যাচার, অপপ্রচার, বিভ্রান্তিকর এবং রাজনৈতিক বক্তব্য প্রচার করা হয়েছে বছরের পর বছর। একটি রাজনৈতিক পরিবার এমন অবিচার, অপপ্রচারের শিকার হওয়ার উদাহরণ বিশ্বে খুব কমই। তারেক রহমানকে বলেছে যে তারা দেশের বাইরে চলে যান। সে বলছে যে আমি কিছু অন্যায় করিনি, আমি দেশের বাইরে যাব। কেন তারেক রহমান যায়নি? দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, আমার কোনো কিছু নেই, দেশের বাইরে আমি যাব না। এই দেশেই আমি থাকব, এই দেশেই আমার জন্মস্থান, এই দেশেই আমার মৃত্যু হবে, এই দেশের মানুষের কাছে মধ্যেই আমি বেঁচে থাকতে চাই। যার জন্য আমার ছেলে দুটাকে নির্যাতন সহ্য করতে হয়েছে, নানা রকম নির্যাতন। এই নির্যাতন কিন্তু আমি কোকুকে হারিয়েছি, সে এগুলো দেখেনি, নিতে পারে না, সেগুলো এত হয়েছে, সেগুলো আমি এগুলো বলতে পারি না, আমি শুনি না কখনো, এতভাবে হয়েছে। তারেক আল্লাহ রহমতে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, দেখছে এখনো, কিন্তু তার পা নিয়ে সে এখনো পা ঠিক মতো করতে পারে না, এখনো ঘোরাতে হয়, তাও কষ্ট করছে, বিদেশে রয়েছে, কি করবে, চিকিৎসার জন্য প্রয়োজন। শত অত্যাচার, নির্যাতন, অপপ্রচার হজম করে
তারেক রহমান বারবার বলেছেন, প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়। বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না। কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না। শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, বরং ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মনকে জয় করুন। জনগণের সুখে দুঃখে জনগণের সঙ্গে থাকুন